বাংলাদেশের ছাত্র ও তরুণদের জুলাই বিপ্লব উদাহরণ হয়েছে বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে। ছাত্রদের ৫ আগস্টের অভূতপূর্ব এই গণজাগরণকে জলবায়ু যুদ্ধে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সম্মেলনের ওয়াটার ফর ক্লাইমেট প্যাভিলিয়নে ইউথ ফর ওয়াটার জাস্টিস বিশ্ব মুক্ত আলোচনায় জোরের সাথে বাংলাদেশের জুলাই বিপ্লবের উদাহরণ টেনে আনেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। তারা বলেন, কেউ এমনি এমনি সবকিছু দিয়ে দিবে এটা ধারণা করা ঠিক নয়, অধিকার আদায় করে নিতে হয়। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যা সম্ভব হয়নি তা সোচ্চার গণ অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষার্থীরা করে দেখিয়েছে। এই যে বিশ্বব্যাপী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নিতে সবাই চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু উন্নত দেশগুলো তাতে কোনো সাড়াই দিচ্ছে না, তহবিল ছাড় করছে না এবং তারাও এক প্রকার স্বৈরশাসনই করছে। এর অবসান ঘটাতে বিশ্বজুড়ে তরুণদের একজোট হওয়ার কথা বলেন তারা। আমরা জানি যে আমাদের এই অঞ্চলটি নদীবর্ধিত এলাকা এবং পলল সমভূমি দ্বারা গঠিত, যে কারণে এখানকার ভূপ্রকৃতির সাথে সাথে জীবন জীবিকাও নদী এবং পানির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই অঞ্চলের যেই বর্তমান অবস্থায় আমরা একের পর এক বন্যা লক্ষ্য করছি, এটি যে কোনো একটি স্থানীয়ভাবে বা স্থানীয় কারণে হচ্ছে তা না, আঞ্চলিক ভিত্তিতে এই ঘটনাটি ঘটছে। সে কারণে এই অঞ্চলের পানির সমস্যা সমাধানের জন্য অঞ্চলভিত্তিক পরিকল্পনা দরকার। আর সেই পরিকল্পনাতে আমাদের যেমন বিজ্ঞানভিত্তিক গবেষণা দরকার, একইভাবে এই অনাকাঙ্ক্ষিত যখন হঠাৎ করে বন্যা চলে আসে বা প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকেও তৈরি করা দরকার। এদিকে আগস্টে ফেনীসহ বাংলাদেশের ৫ জেলায় হঠাৎ ভয়াবহ বন্যা মোকাবেলায় তরুণদের উদ্যোগ ও সফলতারও প্রশংসা করা হয় আলোচনায়। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ গবেষক এবং জলবায়ু বিশারদরা তা ব্যাখ্যা করেন সাংবাদিকদের সামনে। বলা হয়, এই আকস্মিক বন্যায় প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বাংলাদেশের, আর সেই ক্ষতিপূরণ আদায়ে এখন থেকেই সোচ্চার হওয়ার দাবি জানানো হয়। এই ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়ায় তরুণ সমাজের উদ্যমী ভূমিকা রাখার আহ্বানও জানান তারা। আমরা মনে করি যে পানির সংকটটা সামনে এত ব্যাপক আকার ধারণ করবে, খুব ইমিডিয়েটলি এফেক্ট হবে কিন্তু ইয়তদের উপরে। এবং ইয়তদের যদি আমি ইন্টারজেনারেশনাল জাস্টিস যেটা বলি, এটা মানে হলো যে ইয়তদের আমার এই মুহূর্তে যদি সিকিউর না করতে পারি পৃথিবী, তাহলে ভবিষ্যৎ তরুণরা আরও বেশি এফেক্টেড হবে। এবং এখানে আমাদের বাংলাদেশের তরুণরা যে ধরনের বিপ্লব করলো, সেই বিপ্লবটা যদি আমরা পজিটিভ ট্রান্সফরমেশন করতে পারি, এটাকে যদি আমরা ওয়াটার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিসে ট্রান্সফার করতে পারি, এবং এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো যে এখানে ক্রস বাউন্ডারি বলতে কিছু নাই। আপনি যখন প্রকৃতিতে আসেন তখন আসলে এই ভৌগোলিক বাউন্ডারি কোনো ম্যাটার করে না। যে কারণে প্যারিস চুক্তিতে আমরা যেটা কনসার্ন, যে প্যারিস চুক্তি ফাইনালি এন্ডেড আপ উইথ দ্য মাইট বি ফেলিউর। কারণ হলো এগেইন আপনি প্রকৃতিকে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি দ্বারা স্টেটের টু স্টেট পার্টি দ্বারা কন্ট্রোল করতে গেছেন। সেই কারণে আলটিমেটলি মাত্র 53টা কোম্পানি 80% কার্বন ইমিট করতেছে, যার অথচ স্টেট পার্টি হলো 198টা। সুতরাং আমরা এখন নতুন চিন্তা করতে হবে, আমাদের গ্লোবাল গভর্নেন্সে এই প্রকৃতি কেন্দ্রিক গভর্নেন্সটা আমাদেরকে সাজাইতে হবে। নদী যেভাবে ফ্লো করবে, নদী কেন্দ্রিক আমাদেরকে ম্যানেজমেন্টে যাইতে হবে। ডাজেন্ট ম্যাটার কোন কান্ট্রি, বড় ছোট। রাষ্ট্র কাঠামো মেরামতের আন্দোলন শেষে এখন এভাবেই বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের নায়ক ও কর্মীরা। বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো এখন ক্লাইমেট ইস্যুজে নানা রকমের দুর্যোগ মোকাবেলায় এই তরুণদেরকেই সম্পৃক্ত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে যে সাইডলাইন মিটিংগুলো হচ্ছে, আমরা আজকেও যে মিটিংটি দেখলাম সেখানেও কিন্তু এই বিষয়টি জোরের সাথে এসছে। এখানে তরুণদের সবচেয়ে প্রশংসা করা হচ্ছে এই কারণে যে বাংলাদেশের সাম্প্রতিক যে ফেনীর বন্যা, 2024-এর অসময়ের বন্যা, সেই বন্যাতে কিন্তু তরুণরাই সবচেয়ে বেশি সবার আগে এগিয়ে এসেছে। কারণ দুর্যোগ কবলিত মানুষকে যেভাবে সহযোগিতা করতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে, ঠিক একইভাবে তরুণরাই কিন্তু ছিল সেখানে প্রাণশক্তি। তারা দুর্গত বহু এলাকায় গিয়েছে, নিজেরা উদ্যোগে সেখানে নানাভাবে ত্রাণ সাহায্য পৌঁছেছে, দুর্গত মানুষকে উদ্ধার করেছে। একই সাথে এই তরুণদের যে উদ্যম, এই তরুণদের যে উৎসাহ এবং তাদের যে সাফল্য, সেটিকে কিন্তু অনেকেই বলছেন একটি উদাহরণ। তাই শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই দেশগুলোতে তরুণদের এই ধরনের একটি সাফল্য ছড়িয়ে দেওয়ার কথা বলছেন অনেকেই। এবং একই সাথে এই সম্মেলনে, জাতিসংঘের এই সম্মেলনে কিন্তু সেই প্রচারণা শুরু হয়েছে। আমরা দেখছি এবারের সম্মেলনে প্রায় 60,000 অতিথি এসছেন বিভিন্ন দেশ থেকে। সেখানে যেমন সফলতা আছে, ব্যর্থতার বিষয়টি সবার আগে আলোচিত হচ্ছে, কারণ এই সম্মেলনে
আমেরিকা আসেনি, ভারত আসেনি, চায়না আসেনি, রাশিয়া আসেনি, যে দেশগুলো এই সকল দুর্গত দেশকে অর্থ সহায়তা দেবে কিংবা তারা এই নীতি কিংবা পদ্ধতিগুলো ঠিক করবে, তারাই যেখানে সম্মেলনে আসেনি। অভিভাবক না থাকলে যেরকম একটি পরিবারের অবস্থা হয়, ঠিক তেমনই হয়েছে COP29-এর এবারের অবস্থা। আর তাই এ থেকে ব্যর্থতার গল্পটি বেশি হবে বলে মনে করা হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, COP29, বাকু, আজারবাইজান।